জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস খালেদা জিয়া, হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগে বহাল। খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক কর্তৃক দুটো আজকে আপিল করেছিল, দুটো মামলাতেই আপনার হাইকোর্টের আদেশ বহাল রাখছেন। শ্রমিক দলের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ফুটপাতে 50 ইঞ্চি জায়গার জন্য 1.5 লাখ টাকা দাবি। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী শিশুসহ দগ্ধ 8 জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এবং অভ্যন্তরীণ নানা সমস্যায় বৈদেশিক বিনিয়োগে পিছিয়ে দেশ, দ্রুতই সমাধানের পরামর্শ অর্থনীতিবিদদের। সুদের আর এমন বাড়ছে, কম ছিল 9 ছিল, সেটাকে 12-15 বা তার চেয়ে বেশি বেড়ে গেছিল। কাজে আপনাকে কস্ট অফ ফান্ড যদি 15% 16% কস্ট অফ ফান্ড হয়, তাহলে বিনিয়োগ করা কঠিন। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি শরীফ রওশন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টে দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এই রায় দেন। আদেশের পর আইনজীবী বলেন, এই মামলায় 33 জন সাক্ষীর কেউ অভিযোগ প্রমাণ করতে পারেননি। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড পাওয়া খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এই মামলায় সাজাপ্রাপ্ত অন্য 2 জনকেও খালাস দেন আদালত। সাক্ষীগণ পর্যালোচনা করেছে, কোনো অপরাধ প্রমাণিত করতে পারেনি, যেটা হাইকোর্ট ডিভিশন উনি জাজমেন্টে বলেছেন। আবুল হোসেন সেই জাজমেন্টটা বহাল রাখছেন, অর্থাৎ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক কর্তৃক দুটো আজকে আপিল করেছিল, দুটো মামলাতেই আপনার হাইকোর্টের আদেশ বহাল রাখছেন। বেগম খালেদা জিয়ার যে তাকে অ্যাকুইটাল দিয়েছে, খালাস দিয়েছে, সাজা বাতিল করেছে, সে বহাল রাখছে। রাজধানীর ফুটপাতে 50 ইঞ্চি জায়গার জন্য বছরে 1.5 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহানগর শ্রমিক দল নেতার বিরুদ্ধে। চাঁদা দিতে না পারায় টানা 10 দিন ধরে বন্ধ বাইতুল মোকাররম এবং জিপিওর মাঝে লিংক রোডের 50টি ফুটপাতের দোকান। এদিকে গাড়ি পার্কিংয়ের ইজারার নামে ফুটপাতে চাঁদাবাজির জন্য অতিরিক্ত জায়গা দেয় হকারদের অভিযোগ সিটি কর্পোরেশনের বিরুদ্ধেও। বিস্তারিত জানাচ্ছেন হাসিব বিল্লাহ। 50 টাকা দিতাম, আমরা বড়জোর 100 টাকা দিতে পারবো, এর অতিরিক্ত আমরা দিতে পারবো না। হকার আমির আলীর কণ্ঠে ক্ষোভ, কারণ ফুটপাতে 50 ইঞ্চি জায়গার জন্য বছরে গুনতে হবে 1.5 লাখ টাকা। এনে আছি 35 বছর যাবত, এই বাইতুল মোকাররম বহুত আইছে বহুত গেছে, এরকম অত্যাচার আর কখনো হয় নাই। তাই আমরা কই স্বাধীন করিয়া লাইছি, আমরা কি স্বাধীন করলাম? প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পশ্চিমে লিংক রোডের এই ফুটপাতের দোকানগুলো। চাঁদা নিয়ে দুপক্ষের সমঝোতা না হওয়ায় রোববার পুলিশের সাথে বাগবিতণ্ডতায় জড়ায় স্থানীয় হকাররা। দোকান খোলা থাক স্যার, দোকান বন্ধ হবে না, পার্কিং এর গাড়ি রাখুন, দোকান খোলা, দোকান বন্ধ হবে না। এদের পার্কিং বন্ধ নেই, দোকান বন্ধ থাকবো কেন? 50 টাকা গাড়ি উইসাইডে কইনা দেব, সারা জীবন করে এই সাইডে। 2 মাস আগে জিপিও ভবনের সামনের সড়কটি 48টি গাড়ি পার্কিংয়ের জন্য ইজারা দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে গাড়ি পার্কিং ব্যতীত হকার কিংবা অন্য কোনো ব্যবসা না করতে শর্ত জুড়ে দেয়া হয়। তবে এখানে ফুটপাতই যেন বাজার, তাই গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত জিপিও ফটক পেরিয়ে আরও কিছু দূরে দাগ দেয় সিটি কর্পোরেশন। যে লাইনে ব্যবসা করেন 50 জন হকার, সেখানে এবার হকাররা বসতে গেলে বাধে বিপত্তি। চাঁদার হার বাড়িয়ে দেয় নতুন ইজারাদার।
প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২০ ফেব্রুয়ারি লোকবল নিয়ে ভাঙচুর করেন ইজারাদার শাহজালাল বাদল। ১০ দিন বন্ধ থাকার পর গত শনিবার রাতে সমঝোতার জন্য মহানগর দক্ষিণের শ্রমিক দলের নেতা মুন্সি বদরুল আলম সবুজের কাছে যায় হকাররা। তারা আজ ১০-১২ দিন ধরে দোকান বন্ধ রাখছে তাদের সাথে সমঝোতা যাওয়ার জন্য। আমরা সিটি কর্পোরেশনে যাই, সিটি কর্পোরেশনও তাদের পক্ষ নেয় যে তোমরা তাদের সাথে সমঝোতা যাও। সমঝোতা মানে চাঁদা দেওয়া। প্রশাসনের কাছে যাই, প্রশাসনও সেম কোয়ালিটি বলে যে তোমরা তাদের সাথে সমঝোতা করো, কিন্তু আমরা সমঝোতা যাই নাই। কালকে রাতে আমরা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে একটা সমঝোতায় যাবো, তাদের কাছে আমরা গিয়েছিলাম। প্রথম আমরা 50 টাকা করে প্রত্যেক দোকানে অফার দিছি, তারা মানে নাই, কিছু 50-100 গুলো হবে না, প্রত্যেক দোকান 50 ইঞ্চি 1.5 লক্ষ টাকা করে আমাদের দিতে হবে। যদি দাও দোকান বসবে, না তো বসবে না। আমরা বলছি আমরা 1 টাকাও দেবো না, এই কারণে আমরা দোকান বসাইছি। প্রশাসন আইসি, আমরা বলছি আপনারা গুলি করলেও করেন, আমরা জায়গা ছাড়ুম না, সাদাও দেবো না, জায়গাও ছাড়ুম না। তবে চাঁদা নয়, সমঝোতার জন্য সবুজের সাথে দেখা করার দাবি করেন আরেক হকার। আমরা ওনার কাছে গেছি আমাদেরকে সহযোগিতা করা যায় কিনা, যে সহযোগিতা করে আমাদেরকে একটু ওনাদের সাথে মিউচুয়াল করে বসাই দেন, এতটুকু। উনি বলছে ভাই ঠিক আছে, কালকে রাত্রে গেছি আমরা 2টা বাজে আসছি, এটাও সত্য। কিন্তু আমরা ওনার কাছে গেছি, বলছে যিনি ডাক নিছে উনি আসলে এটা সমাধান করে বসাইবে, কথা এতটুকু। এবং ওনারাও চাইতেছে যে কিছু দোকান এখানে বসানো যায় কিনা। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাশ থেকে বিরোধিতা করেন অন্যরা। যাই নাই, ওই যে চাঁদা চাইছে 2 লাখ, এগুলো কোনো কথা না। চাঁদা চাইবো কেন? এখানে চাঁদা চাওয়া হয় নাই তো, এখানে চাঁদা চাওয়া হয় নাই। এ সময় ঘটনাস্থলে আসেন শ্রমিক দল নেতা সবুজ, সঙ্গে দলীয় কর্মীরা। আপনার সাথে কি আমার কথা হয়েছে? না, আপনি নাম ধরে বলতেছেন কেন? বললেন যে আমি আপনার সাথে আপনি তো বলছেন যে সবাই চাইছে, ও বলছে একটা মানুষ কেন না করে, কেন করবে? অভিযোগ অস্বীকার করেন মহানগর শ্রমিক দলের এই নেতা। আওয়ামী লীগের দোসর যারা আছে, যারা বিগত দিনও এইসব রাস্তাঘাটে করছে, এখনো তারা করতেছে, কুচুকরি মহল, এরা বিভিন্ন জায়গায় এই ধরনের অঘটন ঘটিয়ে আমাদের অনেকের নাম বলে। কারণ আমরা যেহেতু এগুলো করি না, আমাদের একটা সৎসাহস আছে। আমাদের বিরুদ্ধে কেউ যদি এগুলা অপপ্রচার করে, আমরা সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ করি। তো যে ব্যক্তি আমাকে চিনে না, সে আমার নামে কিন্তু বলে ফেললো। সে এখন হয়তো আবার আমি যখন বলছি আপনাকে থানায় দিব, সে পালিয়ে চলে গেছে। তা আমাদের নামে যদি অভিযোগ করে, আমরা যদি সত্য হইতাম, তাহলে তো আমরা এখানে এসে প্রতিবাদ করতাম না। আমরা তো অন দ্য স্পটে এসে প্রতিবাদ করছি, আর যে অভিযোগ করছে সে পালিয়ে গেছে। এদিকে সড়কে দাগ দেয় এবং হকার বসানোর বিষয়ে জানতে চাইলে বারবার চেষ্টা করেও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবিকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, সমাধানের জন্য সম্পত্তি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হকার যারা আছেন তাদেরকে 1.5 লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে, এটা এককালীন বছরে। ভাইয়া আমার নলেজে নেই, আমি চাঁদা দাবির কথাটা আমার নলেজে নেই, এটা আমি আপনার কাছ থেকে শুনলাম, এটা একটা সমস্যাই। তো আমি আমাদের সম্পত্তি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি, সে একটু ফিডব্যাক দিলে তারপরে আমাদের পরবর্তী কি। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। একটি রাজনৈতিক দল দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে নেতৃত্ব ছেড়ে চলে গেছে। তারাই এখন ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করতে, এমন মন্তব্যই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 7 মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, নির্বাচন, তরুণদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে বিবিসি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ধ্বংসাবশেষ থেকে দেশ নতুন চেহারায় ফিরেছে বলেও মন্তব্য করেন প্রধান এই উপদেষ্টা। বলেন, দেশ এবং বিদেশে আস্থা অর্জন করতে পেরেছে তার অন্তর্বর্তী সরকার। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সম্পর্কের অবনতি হয়নি, বরং ভবিষ্যতে সম্পর্ক আরও ভালো হবে। সেনাবাহিনীর কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাচ্ছেন বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। মানে হুমকিটা কি আপনি বলছেন আওয়ামী লীগ থেকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে? অবশ্যই, এটা তো অবভিয়াস। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। হুমকিটা কোথায়? এই যে অ্যাড্রেস করছে, জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। এটা মানুষ কীভাবে নেবে এটাকে বলেন? এটা কীভাবে মিষ্টি মুখে চলে যাবে সব? রাজনৈতিক দলকে শুধু বলতে হবে এটা আমি পারি, এটা রাজি,
এটা বলে দিলে সব কিছু মিলালে তারপরে আমরা একটা ঠিক করব সবাই কোন সুপারিশে সবাই একমত হয়েছে। এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো। এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে, তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার, এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার। এর মতোই আমরা এখন চলবো। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। নির্বাচনের আগে যেটা বলেছেন সেটা নির্বাচনের আগে হবে, যেটা নির্বাচনের পরে বলেছেন সেটা নির্বাচনের পরে হবে, এটা আপনাদের বিষয়। কিন্তু আপনারা একমত হয়েছেন, সেই ঐক্যমত্যে আমরা গঠন করার চেষ্টা করছি। নারায়ণগঞ্জের এক চাষারা এলাকার একটি টিনশেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ হয়েছেন মোট ৮ জন। দুই পরিবারের ৮ জন দগ্ধের মধ্যে ৬ জনের শরীর ২০% পুড়ে গেছে। ভোর রাতে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন সুহাগ, রূপালী, সামিয়া, ৪ বছরের জান্নাত, সাব্বির, ১.৫ বছর বয়সী সোমাইয়া এবং নূরজাহান। তিনজনেরই আসলে বেশ মেজর বার্ন হয়েছে, 40%, 44% এবং 34%, এবং সবারই ইনহেলেশন ইনজুরি আছে। বিশেষ করে বাচ্চাটা বেশ খারাপ। আর আরেকটা ফ্যামিলির যে 5 জন দগ্ধ হয়েছে সেই 5 জনের মধ্যে 2 জন শুধু বাচ্চা যাদের 3 আর 7% আছে, আর বাকিদের প্রত্যেকেরই 20%-এর উপরে। বিশ্বে 35তম আর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় অর্থনীতির দেশ হলেও বৈদেশিক বিনিয়োগে পিছিয়ে বাংলাদেশ। অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এফডিআই প্রবাহ কমেছে 71%। এ সময় বৈদেশিক বিনিয়োগ $76.79 মিলিয়ন। সেটিও গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 46% কম। বিনিয়োগ কমার পেছনে অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা, যদিও 6 মাসে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধিকেই ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। বাকিটা জানাচ্ছেন মুন্নাফ রশিদ। গেল অক্টোবরে আইএমএফের সবশেষ প্রকাশিত প্রতিবেদনে টানা তৃতীয়বারের মতো বিশ্বের 35তম অর্থনীতির দেশ হিসেবে নাম উঠে এসেছে বাংলাদেশের, আর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অর্থনীতির দেশ। তবে বৈদেশিক বিনিয়োগে কি অবস্থা? সার্বিকভাবে $5 বিলিয়ন অর্থনীতির চাকা ইতিবাচক থাকলেও বৈদেশিক বিনিয়োগে পড়েছে ভাটা। দক্ষিণ এশিয়ায় যেখানে দ্বিতীয় অর্থনীতির দেশ, বৈদেশিক বিনিয়োগে তার অবস্থান চতুর্থ। চলমান রাজনৈতিক টানাপড়নে সে সংকট তীব্র হয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই $360.5 মিলিয়ন থেকে কমে দাঁড়িয়েছে $104.33 মিলিয়ন, অর্থাৎ কমেছে 71%। এ সময় বিদেশি বিনিয়োগ এসেছে $76.79 মিলিয়ন, যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে 46% কম। ব্যয়ের সাথে মাথাপিছু আয় বৃদ্ধি আর অধিক হারে মধ্যবিত্তের অবস্থান বিবেচনায় যেখানে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের সম্ভাবনাময় এক বাজার হতে পারে, সেখানে কেন এই অবস্থা? অভ্যন্তরীণ সমস্যাকে অন্যতম কারণ হিসেবে দায়ী করছেন ব্যবসায়ীরা। বিদেশি বিনিয়োগ আকর্ষণে নানামুখী নীতি প্রণয়ন হলেও তার ধারাবাহিকতা না থাকা, সেবা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, আর্থিক খাতে শৃঙ্খলার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা অন্যতম। আর গেল কয়েক মাসে তীব্র হয়েছে রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক অস্থিরতা কিংবা স্থিতাবস্থা খুব জরুরি একটা ব্যাপার। স্টেবল গভর্নমেন্ট, স্টেবল পলিসি, স্টেবল ট্যাক্স স্ট্রাকচার, এই জিনিসগুলো কিন্তু খুব জরুরি। আমাদের দেশে বেশ কিছু খুব ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, কিন্তু আমাদের ইকোনমিতে তাদের যে ওভারঅল যে এফডিআইয়ের যে কন্ট্রিবিউশন, সেই সংখ্যাটা যেহেতু কম, সেই কারণে আসলে এফডিআই নিয়ে আমাদের যে খুব একটা বড় ইকোনমির ক্ষেত্রে যে বড় ধরনের একটা ওঠানামা হয় তা কিন্তু না। সময় উপযোগী সিদ্ধান্ত ঘোষণা করতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার লক্ষ্যমাত্রা এটা স্থগিত করতে হবে। তারপরে ব্যাংকিং যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি সমাধান করতে হবে। এনবিআর এর পলিসিগত সাপোর্ট যেগুলি, সেগুলিকে ক্লিয়ার করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে জিরো টলারেন্স আনতে হবে। এগুলো যদি করা যায় তাহলে বিদেশি বিনিয়োগও আসবে, দেশীয় বিনিয়োগও তখন নতুন করে চিন্তা ভাবনা হবে। সম্প্রতি চীনের সাথে যুক্তরাষ্ট্রের শুরু হওয়া বাণিজ্য যুদ্ধের সুযোগ নিতে পারে বাংলাদেশ। তবে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তৈরি পোশাক ছাড়া অন্য খাতে সে সক্ষমতাও ক্ষীণ বলে মনে করেন ব্যবসায়ীরা। বিদেশিরা যেটা সবচেয়ে বেশি ভয় পায়, যে কন্টিনিউয়াস আপনি যদি অ্যালিগেশন অফ থাকতে থাকে, আপনার করাপশন থাকতে থাকে, তখন তাদের জন্য এটা আসলে অপারেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাংলাদেশে কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে এফডিআই করার জন্য। সো এই চ্যালেঞ্জগুলো আসলে উতরাতে না পারলে
আমরা কিন্তু লং রানে আসলে এফডিআই অ্যাট্রাক্ট করতে পারি না। নানা রকমের সংকট, আমার এখানে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, আমার এখানে ব্যাংকিং পলিসিগত সংকট রয়েছে, এনবিআর এর নানা রকমের পলিসিগত সংকট রয়েছে, শ্রমিকের আনরেস্ট রয়েছে। তো এত কিছু আইন শৃঙ্খলা বলা চলে যে মানে একেবারে নাজুক পরিস্থিতিতে। তো এইগুলি দেখলে কোনো বিদেশি ইনভেস্টমেন্ট কিন্তু এখানে আসবে না। বৈদেশিক বিনিয়োগ কমলেও গেল 7 মাসে বেড়েছে সামগ্রিক রপ্তানি, যা গত বছরের একই সময়ের তুলনায় 11.68% বেশি। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা, তবে বিনিয়োগ কমে যাওয়ার কারণ চিহ্নিত করে তা দ্রুত সমাধানের পরামর্শ তাদের। ফরেন কারেন্সি একটা আনস্টেবল হয়ে গেছে, আমাদেরকে বিদেশিরা বিনিয়োগ করতে থাকার না। মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে মানুষ বিদেশিরা এনে বিনিয়োগ করার আসলে সুযোগই পাচ্ছে না। সুতরাং আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো যে একটা স্থিতিশীল গভর্নমেন্ট আমাদেরকে আসতে হবে। বিদেশি ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে আকৃষ্ট করার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতি কমানো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তারপরে গ্যাস, বিদ্যুৎ, পানি এগুলো প্রোভাইড করা। আর একটা অন্যতম যেটা সুদের হার এমন বাড়ছে, কম ছিল 9 ছিল, সেটাকে 12-15 বা তার চেয়ে বেশি বেড়ে গেছিল। কাজে আপনাকে কস্ট অফ ফান্ড যদি 15%, 16% কস্ট অফ ফান্ড হয়, তাহলে বিনিয়োগ করা কঠিন। কোন কোন খাতে বিদেশি বিনিয়োগ দরকার তার পলিসি ঠিক করার পাশাপাশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাড়তি উদ্যোগ নেয়ার কথা বলছেন তারা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। পবিত্র রমজানের স্নিগ্ধতায় সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঐক্যবদ্ধভাবে নিজস্ব ধর্মীয় উৎসব পালনের প্রত্যয়। রমজান শুধু ইবাদতের মাস না, একটা আনন্দের মাস হিসেবে আমাদের মাঝে আসে। এখানে কিন্তু নানা মত, নানা পথের শিক্ষার্থীরা কিন্তু একসাথে হলের মধ্যে সহাবস্থান করছে। এটি আসলে ফ্যাসিস্ট মুক্ত আমাদের প্রথম রমজান। এ নিয়ে প্রতিবেদন থাকছে কিছুক্ষণ পরে। রমজানের দ্বিতীয় দিনে ব্র্যান্ডের দোকানগুলোতে যাচ্ছেন ক্রেতারা ঈদের বাজারের খবরাখবর জানাতে। খিলগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজফিয়া উকরোজ, ব্র্যান্ড শপগুলোতে এবারের ঈদের নতুন পোশাকের সমাহার কেমন, আর ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? রওশন, আজ পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন এবং ঈদকে ঘিরে কিন্তু এখন থেকেই ধীরে ধীরে ব্র্যান্ডের শপগুলোতে কিন্তু ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। আমরা এখন খিলগাঁওয়ে অবস্থান করছি, খিলগাঁওয়ের একটি ব্র্যান্ড শপে। এখন এখানে এসে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু কিছু কিছু ক্রেতারা আসছেন, তারা এখানে ঘুরে দেখছেন দোকানগুলোতে বিভিন্ন কাপড় বা তাদের যে আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো তারা ঘুরে ঘুরে দেখছেন এবং দাম সম্পর্কে তারা বলছেন যে যেহেতু এখন মাত্র রোজার দ্বিতীয় দিন, সেহেতু এখন তাদের যেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রয়েছে, জামা কাপড় থেকে শুরু করে সব কিছুর দামই কিছুটা হাতের নাগালেই বলছে তারা। এছাড়া এর অপর দিকের চিত্র আমরা দেখতে পেয়েছি, কেউ কেউ আসলে বলছেন যেহেতু এখন মাত্র রমজানের শুরুর দিকে বলা যায়, তাই এখন তাদের যে পছন্দের জিনিসপত্রগুলো রয়েছে, জামা কাপড়, সেগুলোর দাম কিছুটা বেশি বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। এছাড়া আমরা এখানকার বিক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে রোজার যেহেতু শুরু, সেহেতু এখন পর্যন্ত তারা তাদের কাঙ্ক্ষিত যে ক্রেতার সংখ্যা সেটি তারা পাননি। তবে তারা আশা করছেন যে রোজার দিনগুলো যত কাটবে বা ঈদ যত ঘনিয়ে আসবে ততই কিন্তু তাদের বেচা বিক্রি আরও বাড়বে এবং তাদের যে কাঙ্ক্ষিত ক্রেতার সংখ্যা রয়েছে তারা সেটি পাবেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই, যেহেতু ঈদকে সামনে রেখে প্রত্যেক বছরই আসলে এই ব্র্যান্ড শপ যেগুলো থাকে সেগুলোতে আসলে বিভিন্ন ধরনের মূল্য ছাড় বা ডিসকাউন্টের দেখা আমরা পেয়ে থাকি এবং এবারও কিন্তু আসলে কোনো প্রকার ব্যতিক্রম হয়নি। প্রায় সবগুলো ব্র্যান্ড শপে আমরা আসলে দেখতে পাচ্ছি যে ঈদকে সামনে রেখে তারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় মূল্য ছাড়ের ব্যবস্থা রেখেছে এবং এই মূল্য ছাড়কে ঘিরে কিন্তু আসলে ক্রেতারা আসলে আকর্ষিত হচ্ছেন এবং ক্রেতারা আসলে এই যে ব্র্যান্ডের দোকানগুলো রয়েছে তারা তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে কিন্তু এই দোকানগুলোতে আসলে ভিড় করছেন। এছাড়া আপনাকে মূল্য ছাড়ের কথা বলছিলাম, তারা এখানে এখন বর্তমানে আমি যে ব্র্যান্ড শপটিতে আছি যে সেখানের বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সবগুলো পণ্যে আসলে 20% ছাড় রেখেছেন তাদের বিক্রেতাদের জন্য। এছাড়া যদি অনলাইনে
পেমেন্ট করা হয়, সেক্ষেত্রে তারা ক্যাশব্যাকের ব্যবস্থাও রেখেছেন। এছাড়া যদি ভিড়ের কথা বলতে হয়, তাহলে যেহেতু আজ রমজানের দ্বিতীয় দিন এবং ঈদকে ঘিরে কিন্তু এখন থেকেই আসলে দেখা যাচ্ছে ক্রেতারা কিছু সুলভ মূল্যে যাতে তাদের প্রয়োজনীয় পণ্যগুলো কিনতে পারেন, সেজন্য তারা এখন থেকে আসলে এই ব্র্যান্ড শপগুলোতে ভিড় করছেন। তো এ ছিল আমার কাছে ঈদের বাজারের সবশেষ। রমজান মাস উপলক্ষে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সাধারণ ভোক্তাদের বিশেষ মূল্য ছাড়ে বিভিন্ন পণ্য বিক্রি করছে সিটি গ্রুপ। বিকেল 4টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে সেগুন বাগিচা থেকে যুক্ত হচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। সাগর, বিশেষ এই মূল্য ছাড়ে কি কি পণ্য মিলছে ক্রেতাদের? রসন, আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি সেটি রাজধানীর সেগুন বাগিচা। এখানে ঠিক 11টার পর থেকে সিটি গ্রুপের যে পণ্য বিক্রির যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এর আগে এই ট্রাকটি প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিল, পরে 11টা থেকে সেগুন বাগিচাতে তারা অবস্থান নিয়েছে এবং সেখানে পণ্য বিক্রির কার্যক্রম চলছে। আমরা জানি দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী গ্রুপ সিটি গ্রুপ রমজান উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে 19টি পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে। গতকাল সেটির উদ্বোধন হয়েছে, আজকে সেটি দ্বিতীয় দিন। মাসব্যাপী তাদের চলমান এই যে কার্যক্রম, সেখানে 19টি পণ্য পাওয়া যাচ্ছে। সে সমস্ত পণ্য হচ্ছে যে রমজান কেন্দ্রিক যে পণ্যগুলোর চাহিদা সবচেয়ে বেশি, সেগুলোই মূলত এখানে দেওয়া হচ্ছে। তার মধ্যে রয়েছে সয়াবিন তেল, যেখানে বর্তমান বাজার মূল্য যেটি 1 লিটার বোতল জাতীয় তেলের দাম যেটি 175 টাকা, সেটি কিন্তু ক্রেতারা এখান থেকে কিনতে পাচ্ছেন মাত্র 172 টাকায়। অন্যদিকে দেখা যাচ্ছে যে সরিষার তেল পাওয়া যাচ্ছে, মসুর ডাল পাওয়া যাচ্ছে, যেটি প্যাকেটজাত 1 কেজি মসুরির ডাল যেটির দাম হচ্ছে 122 টাকা, সেটি এখান থেকে পাচ্ছেন ক্রেতারা 115 টাকায়। এরকমভাবে চিনি গুঁড়া চাল বিক্রি হচ্ছে, চিনি বিক্রি হচ্ছে, বিরিয়ানির মশলা বিক্রি হচ্ছে, তারপর মুড়ি বিক্রি হচ্ছে, লবণ, গুঁড়া দুধ সহ, সুজি সহ বেঙ্গল ক্লাসিক যে টি সিটি গ্রুপ রয়েছে সেটিও বিক্রি করা হচ্ছে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে সিটি গ্রুপের যে পানি রয়েছে, জীবন পানি, সেটি 50% মূল্য ছাড়ে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সিটি গ্রুপের 500 মিলিলিটার পানির যে দাম 20 টাকা রয়েছে, সেটি এখানে মাত্র 10 টাকা দামে কিন্তু এখানে দেয়া হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে সবগুলো পণ্য এখানে প্যাকেটজাত পণ্য পাওয়া যাচ্ছে এবং একটি শর্ত রয়েছে যে একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটারের একটি তেল এবং 2 কেজি চিনি বাদে বাকি যে 17টি পণ্য আছে সেগুলো তারা তাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন। তো এখানকার যারা ভোক্তারা আছেন তারা বলছেন যে তাদের এই যে সিটি গ্রুপের যে সুযোগ তাদেরকে দিচ্ছে সেটি তাদের অনেক কষ্ট লাঘব হচ্ছে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বর্তমানে যে অবস্থা, সেখানে পণ্য পেয়ে তারা অনেকটাই খুশি ভোক্তারা। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে সিটি গ্রুপের যে বর্তমানে যে তাদের যে কার্যক্রম সেটিকে অনেকে সাধুবাদ জানাচ্ছে। তাদের আরেকটি দাবি আছে যে অন্যান্য শিল্প প্রতিষ্ঠানও যদি এইরকমভাবে এগিয়ে আসে তাহলে ভোক্তাদের অনেকটাই কষ্ট লাঘব হবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। উত্তাল জুলাইয়ের পর শান্ত সুনিবিড় এবারের রমজানের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। প্রতিটি আবাসিক হলে যেন উৎসবের আমেজ, বাধাহীন উদযাপনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। বলছেন স্বৈরাচার মুক্ত স্বাধীন উদযাপনে এবারের রমজান স্মরণীয় হয়ে থাকবে। বাকিটা জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। জুলাই আগস্টে যে প্রাঙ্গণ ছিল উত্তাল, শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎকণ্ঠা, সে আঙিনা এখন স্নিগ্ধ আর বর্ণিল। স্বাগত রমাদান 2025। চাঁদ তারা মসজিদের মিনার, রমজান থিমে রঙিন ব্যানার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে যেন উৎসবের আমেজ। আলোকসজ্জায় তৈরি হয়েছে এক অন্য আবহ। 3 যুগ ধরে জিয়া হলে চাকরি করা ফজলুল হক শিকদারের চোখে এক অন্য রমজানের শুরু। 36 বছর চলে আমার চাকরি। এখন যেভাবে হল সাজানো হয় এরকম হল কোনো সময় সাজানো হয় না আগে। এখন যেভাবে সাজানো হয় এইভাবে এখন অনেক সাজানো ভালো হয়।
আবাসিক শিক্ষার্থীরা বলছেন শুধু ইবাদত নয়, আনন্দ আর ঐতিহ্য রক্ষার কাজটাও করতে চান তারা। সুন্দর একটি গেট করা হয়েছে হল কর্তৃপক্ষ থেকে, এই বিষয়টা খুব বেশি ভালো লাগতেছে আমাদের, এবং একদম মন থেকে যে ফিল করা আসলে যেখানে রমজান আসছে, রমজান শুধু ইবাদতের মাস না, একটা আনন্দের মাস হিসেবে আমাদের মাঝে আসে, রহমত বরকত নিয়ে আসে আমাদের মাঝে। যখন আমরা হাসিনা পরবর্তী সুযোগ পেয়েছি, আমরা হচ্ছে আমাদের সেই পুরনো ঐতিহ্যগুলো, পুরনো কালচারগুলো আমরা ফিরিয়ে আনার চেষ্টা করতেছি, যাতে করে হচ্ছে আমরা আমাদের যে হারানো কালচার ছিল, আমাদের আগামী প্রজন্মকে, নতুন প্রজন্মকে জানিয়ে দিতে পারি যে আমাদের একটা এরকম কালচার ছিল, যেটি হচ্ছে আমরা দীর্ঘকাল যাবত দেখতে পারেন। ইফতার সেহেরিতে ধর্মচর্চা ও উদযাপনের স্বাদ উপভোগ করছেন হলের শিক্ষার্থীরা। হলটা এভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে, যা আমাদের অনেক ভালো লাগছে, যে ফ্যামিলির মতো একটা পরিবেশ পাচ্ছি। এখানে সবাই আমরা সিনিয়র জুনিয়র মিলে ইফতার করি, সেহরি করি, এবং যে রমজান মাস উপলক্ষে যে আমাদের যে হলের কর্তৃপক্ষের যে আয়োজনটা, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। এই গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে আজকে আমরা ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ স্বাদ আস্বাদন করতে পেরেছি। এমনকি প্রত্যেকটি হলে এই আলোকসজ্জা প্রমাণ করে যে বাংলাদেশে প্রত্যেকটি ক্যাম্পাসে আজকে ধর্মীয় স্বাধীনতা এবং তার উদযাপনের পরিবেশ সৃষ্টি হয়েছে। পতিত সরকারের সময়ে নানাভাবে নির্যাতিতদের জন্য এক স্মরণীয় রমজান এবার ঐক্যবদ্ধভাবে নিজস্ব ধর্মীয় উৎসব পালনের প্রত্যয় তাদের। আমাদের এই আলোকসজ্জা বার্তা দেয় যে আমরা এক এবং ঐক্যবদ্ধ আছি, এবং ইনশাল্লাহ এটি বজায় থাকবে। শিক্ষার্থীদের মধ্যে সবসময় একটা ভয় ভীতি কাজ করত, বিশেষত বিভিন্ন অনুষ্ঠান বা আলোকসজ্জা এরকম কখনো শিক্ষার্থীরা এক এবং ঐক্যবদ্ধ হয়ে করতে পারেনি। এখানে কিন্তু নানা মত, নানা পথের শিক্ষার্থীরা কিন্তু একসাথে হলের মধ্যে সহাবস্থান করছে। এটি আসলে ফ্যাসিস্ট মুক্ত আমাদের প্রথম রমজান, এবং এটি অবশ্যই আমাদের কাছে স্মরণীয়, আমরা এরকম কখনো পাইনি। বর্ণিল এই আলোকসজ্জা সম্প্রীতির বার্তা হয়ে ছড়িয়ে পড়ুক সকল শিক্ষার্থীদের মাঝে। দলমতের ঊর্ধ্বে গিয়ে মহিমান্বিত এই মাসের শিক্ষা থেকে উদ্ভাসিত হোক সকল প্রাণী, আর শিক্ষাঙ্গন হোক সম্প্রীতি আর সহ অবস্থানের। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। রমজানের শুরু থেকে বেচাকেনা বেড়েছে কসমেটিক্স এবং প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রামের আগ্রাবাদের আক্তারুজ্জামান সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, ক্রেতাদের কাছে দেশীয় নাকি বিদেশি কোন কোম্পানির প্রসাধনী সামগ্রীর চাহিদা বেশি, আর বেচাকেনা নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? আর রোজার মাত্র আজকে দ্বিতীয় রোজা চলছে, তাই ক্রেতাদের ভিড় এই মুহূর্তে কিছুটা কম, যেহেতু অনেকেই কিন্তু ইফতারের পরই তাদের মূল কেনাকাটা করতে আসেন, এবং সাধারণত আসলে দেশির পাশাপাশি বিদেশি প্রসাধনী সামগ্রী বা কসমেটিক্সের প্রতি নারীদের বা তরুণীদের আগ্রহ কিছুটা বেশি থাকে, এবং তারা পোশাকের সাথে মিলিয়ে ঈদের মানানসই গহনা তারা পছন্দ করে, এবং সেই নারীদের পছন্দ এবং তাদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখেই বিপণী বিতানগুলোতে নানা রকমের আসলে কসমেটিক্স এবং প্রসাধনী সামগ্রী এখানে এনেছেন তারা, এবং তারা বলছেন যে আসলে সাধ্যের মধ্যে এবং নারীরা যেন তাদের ঈদের কেনাকাটা সারতে পারেন সেটাকে সামনে রেখেই তারা সব ধরনের বাহারি ডিজাইনের কসমেটিক্স, জুয়েলারি এবং স্কিন কেয়ার সামগ্রী সবই তারা রেখেছেন। এক্ষেত্রে আসলে ঈদের মূল কেনাকাটা তো যেহেতু পোশাক কেনা হয়ে গেলেই নারীরা তাদের পোশাকের সাথে মিলিয়ে গহনা তারা কিনবেন, তাই হচ্ছে মূল কেনাকাটা শুরু হবে আরও পরে। তবে দোকানগুলো কিন্তু প্রস্তুত, এবং তারা তাদের সাধ্য অনুযায়ী বাহারি ডিজাইনের ক্লিপ, চুড়ি, নেকলেস, ব্রেসলেট এবং গলার চেইন, লকেট, এবং ঈদের সময় আলাদা কিছুটা আকর্ষণ থাকে ব্যাগের প্রতি, এবং হাত ব্যাগগুলো নারীরা তাদের ড্রেসের সাথে মিলিয়ে কেনাকাটা করে থাকেন। এছাড়া পারফিউমের কিন্তু আলাদা বেশ চাহিদা থাকে সারা বছর জুড়েই, এবং মেয়েদের যে মেকআপ এবং চোখের আইলাইনার থেকে শুরু করে কাজল সব আইটেম, মেহেদি কিন্তু আলাদা একটি আকর্ষণ, তবে সেটি সারা বছর জুড়ে বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে নারীরা হাতে মেহেদিতে ভরে থাকেন।
তবে ঈদের সময় সেটি একটি স্পেশাল। তো আসলে এখন যেহেতু সকাল বা দুপুরের সময়, তাই ক্রেতাদের ভিড় কিছুটা কম। তবে দোকানদাররা যথারীতি তাদের সব ধরনের পণ্যের সম্ভার নিয়ে কিন্তু প্রস্তুত আছেন কাস্টমারদের সন্তুষ্টির জন্য এবং তাদেরকে তাদের পছন্দের পণ্যটি পৌঁছে দিতে। তো এই ছিল আমার কাছে কসমেটিক্স এবং প্রসাধনী সামগ্রীর কেনাকাটার এখনকার মতো সবশেষ। হবিগঞ্জের আজমিরিগঞ্জে গেল বন্যায় ভেঙে যাওয়া কৈয়ার ঢালা স্লুইস গেটের সংযোগ সড়ক ৮ মাসেও মেরামত হয়নি। এতে বিঘার পর বিঘা জমির বড় ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তাদের দাবি, স্লুইস গেটের ভাঙা অংশটি দ্রুতই মেরামত করা না হলে চৈত্রের মাঝামাঝি সময়ে কুশিয়ারা নদীতে পানি আসলে ডুবে যেতে পারে ৩ উপজেলার বড় ফসল। হবিগঞ্জ থেকে আরও জানাচ্ছেন কাজল সরকার। গেল বছরের ৪ জুন হবিগঞ্জের আজমিরিগঞ্জ বদলপুর সড়কের কুশিয়ারা তীরবর্তী কৈয়ার ঢালা স্লুইস গেটের দুপাশের সংযোগ সড়ক ভেঙে যায়। সময়ের সাথে ভাঙনটি আরও বড় আকার ধারণ করে, তবে দীর্ঘ ৮ মাসেও এটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে হাওর জুড়ে শেষ হয়েছে বড় আবাদ, আর মাস দেড়েক পরই ফসল ঘরে তোলার সময়। কিন্তু কৈয়ার ঢালা স্লুইস গেটের সংযোগ সড়কের বাঁধ এখনও মেরামত না করায় ৩ উপজেলার কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। তাদের আশঙ্কা, চৈত্রে আগাম বৃষ্টিপাত হলে কুশিয়ারা নদীর পানি হাওরে ঢুকে পড়বে, এতে তলিয়ে যাবে বিস্তীর্ণ ফসলি জমি। অনেক ভয়ে আছি, আতঙ্কে আছি। এই চৈত মাসের শেষ হয় এগুলা বৈশাখে তো আয়ে ক্ষতিগ্রস্ত হইয়া ভাঙিয়া অনেক ক্ষতি করতে পারে। যদি মনে হয় মাসের ১.৫ মাসের ভিতরে না বান্ধা হয় তো এই বাঁধ আর বান্ধার মতো সম্ভব না। এই বান্ধা ছুটলে বাদে এই আওয়ার থেকে দৌড়ে করে ভাতারে ছুটে পানি। এই সংযোগ সড়কটির দায়িত্বে রয়েছে জেলা প্রকৌশল অধিদপ্তর। ঠিকাদারের সঙ্গে চুক্তি করে দ্রুত কাজটি সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান সংস্থাটির নির্বাহী প্রকৌশলী। চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ঠিকাদারকে উক্ত কাজটি জরুরি ভিত্তিতে মেরামত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। চৈত্রের মাঝামাঝি সময়ের আগেই উক্ত স্লুইস গেটের অ্যাপ্রোচের সড়কটি মেরামত করা সম্ভব হবে ঠিকাদার। এর আগে ২০২২ সালে কৈয়ার ঢালা স্লুইস গেটে ভাঙন দেখা দেয়। পরে ত্রুটিযুক্ত মেরামতের কারণে আবারও তা ভেঙে যায়। তবে এবার যেন শক্তিশালী বাঁধ তৈরি করা হয়, এমনটাই দাবি কৃষকদের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে চট্টগ্রামের জেলা প্রশাসন এবং সিটি মেয়র। এ নিয়ে বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, অভিযানের সবশেষ খবর জানাবেন। কিছুক্ষণ আগেই সেই অভিযানটি শেষ হয়েছে। মূলত আজ সকাল 11টার পরে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এবং সেই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্সের দল, তারা খাতুনগঞ্জ, যেটি দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার, সেই পাইকারি বাজারটিতে অভিযান করেন এবং এখান থেকে মূলত খুচরা ব্যবসায়ী যারা রয়েছেন তারা পণ্য ক্রয় করে নিয়ে পাড়া মহল্লায় খুচরা দোকানে বিক্রি করেন। তাই পাইকারির যে উৎসটি রয়েছে সেখানকার দাম নিয়ন্ত্রণ এবং সেখানকার কোনো ধরনের কারসাজি আছে কিনা সেই বিষয়গুলো পরিদর্শন করার জন্য মূলত এই অভিযান পরিচালনা করা হয়েছে। এবং সেই অভিযানে আমরা দেখেছি যে বেশ কিছু দোকান যেগুলো রয়েছে সেগুলোতে মূল্য তালিকা টাঙানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে এবং একই সাথে বেশ কয়েকটি তেলের আড়তে গিয়ে বা তেলের দোকানে গিয়ে, পাইকারি দোকানে গিয়ে সেখান থেকে তেলের নমুনা সংগ্রহ করা হয়েছে তেলের মান যাচাই করার জন্য। এবং জেলা প্রশাসক যেটি বলেছেন যে পুরো রমজান জুড়ে তারা 400টিরও বেশি অভিযান পরিচালনা করবেন এবং সরকারের নির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হবে এবং সেই উদ্দেশ্যে পুরো চট্টগ্রামকে 21টি জোনে তারা ভাগ করেছেন এবং সেই 21টি জোনে ভাগ করে কিন্তু গতকাল প্রথম রমজান থেকে শুরু করে তারা অভিযান কার্যক্রম পরিচালনা করেছেন। গতকালও আমরা দেখেছি খাতুনগঞ্জ এবং চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, সেই দুটি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে এবং আজকে খাতুনগঞ্জে পুনরায় কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছে এবং তারা বলছেন যে এই অভিযানটি কিন্তু নিয়মিত চলবে। এবং জেলা প্রশাসন আরেকটি বিষয় জানিয়েছে যে কয়েকটি প্রতিষ্ঠান অতিরিক্ত তেল আমদানি করার পরেও কিন্তু সেই তেল পরিশোধন করছে না বা তেল উৎপাদন করছে না। তারা কেন তেল উৎপাদন করছে না সেই বিষয়গুলো নিয়েও সেই সকল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর সাথে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হবে বলেও কিন্তু জেলা প্রশাসক জানিয়েছেন। চট্টগ্রামের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি মেয়র, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এখন ঢাকায় সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরে। শেষ করছি এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি পলাতক রাজনৈতিক দল, বিবিসি বাংলাকে ডক্টর ইউনূস।
একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস খালেদা জিয়া, হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল। খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক কর্তৃক দুটো আজকে আপিল করেছিল, দুটো মামলাতেই আপনার হাইকোর্টের আদেশ বহাল রাখছেন। শ্রমিক দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ফুটপাতে 50 ইঞ্চি জায়গার জন্য 1.5 লাখ টাকার দাবি। এবং নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী শিশুসহ দগ্ধ 8 জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে চোখ রাখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।